নবী রাসূলকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এখানে ইসলামে সম্মানিত ব্যক্তিদের নিয়ে চটি সাহিত্য করা হয়েছে। হ্যাঁ, এবং এটার প্রতিবাদে নামছি যে আমাদের না আবেগ না, আহত সেইটা হয়েছে, এই ঠিক জন্য আছে, আমরা নামছি। সেইটা ঠিক আছে। এটার সাথে জামাতের রাজনীতির কোনো সম্পর্ক নাই, কিন্তু হয় নাই দেখে এখানে যখন বিএনপি ডানের দিকে ঢুকে বামপন্থীরা গালি দেয়, এই সর্বনাশ হয়ে গেছে হুম, হুম, বিএনপি। হুম। হ্যাঁ, আবার যখন বিএনপি আপনার বামের দিকে ঢুকে ডানরা বলে এই তো ভারতের দালাল তার হয়ে মানে গেছে, এটা দিয়ে কিছু হবে না। তার মানে হ্যাঁ, হচ্ছে যে তার মানে হচ্ছে যে আপনি যাদেরকে ব্রাহ্মণ্যবাদী বামপন্থা বলতেছেন সেইটা হচ্ছে যে একটা ডিসকোর্স, এটা আসলে নির্দিষ্ট দল না, এই দলের মধ্যেও অনেকে থাকতে পারে ওরকম। আর মধ্যপন্থা বাংলাদেশে এখনো দাঁড়ায় নাই, সেই মধ্যপন্থাকে অলরেডি গণবিরোধী করতে চাচ্ছে। আমরা আরো শুনবো আপনার কাছে, আমরা একটু জনাব মেঘমল্লার বসুর কাছে যাই। জনাব মেঘমল্লার বসু, আহ, জি। প্রথম কথা হচ্ছে যে গত এক বছরে আমরা নানা রকম মব কালচার দেখেছি, যাকে সরকারের মুখপাত্র বা আমাদের প্রেস সচিব, আমাদের প্রিয় সাংবাদিক বড় ভাই শফিক ভাই যাকে প্রেসার গ্রুপও বলেছেন। কারণ এই প্রেসারে সরকার অনেক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, কাউকে গ্রেপ্তারে বাধ্য হয়েছে। এখন আপনারা যেটা করলেন, মানে আপনার সর্বশেষ যে কাজটা আলোচনা এলো আপনাদের, যার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিবিরের প্রদর্শনীর ছবি সরাতে বলল, আপনারা মিছিলে কে কোন পন্থী, পাকিস্তানপন্থী এমন স্লোগানও দিয়েছেন। এটা এক ধরনের মব কালচার কিনা? আমি আবার একটু বলে রাখি, দর্শকরা যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য বলি। আপনি আবার আরেকটা আপনার সোশ্যাল মিডিয়ামে আপনি এটা বলেছেন যে আপনি যেটা পাকিস্তানপন্থী এই স্লোগানটা দিয়েছেন, এটা ঠিক কে পাকিস্তানি, পাকিস্তানপন্থী না, আপনি তো পাকিস্তানি যে স্লোগানটা দিয়েছেন সেটা আসলে হয়তো ঠিক করেন নাই। আমার মনে হয় যে আপনি এইটা আমাদের একটু বলবেন যে আপনাদের জি। চাপে বা প্রেসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিবিরের ছবি সরালো কিনা, এটাকে আপনি আসলে মব কালচার বলবেন কিনা? প্রথমত ডানপন্থীদের আগে একটা জিনিস সিদ্ধান্ত নিতে হবে। ডানপন্থীরা এক এক সময় বলার চেষ্টা করে যে বামপন্থীরা দুইটা চারটা লোক, পাঁচটা লোক, এদের কথায় কে শুনে কি হয়, অমুক তমুক, এদের গুনারই কিছু নাই, এদেরকে পাত্তা দেওয়ারই কিছু নাই। তারপরে আবার কোনো কিছু হলে তারাই বলে যে বাপরে বাপ, বামপন্থীরা হচ্ছে আমাদেরকে আক্রান্ত করে ফেলছে, বামপন্থীরা আমাদের অবরুদ্ধ করে ফেলছে, বামপন্থীরা মব কালচার করতেছে, ইত্যাদি ইত্যাদি। সেদিনের ঘটনাটা খুব স্পষ্ট। সেদিন যখন কিনা এই ছবিগুলো টাঙানো হয়েছে, তখন শুধু বামপন্থী না, ছাত্র দলের নেতৃবৃন্দ সেখানে, বাকছাসের নেতৃবৃন্দ সেখানে, ক্যাম্পাসের যারা মানে স্বতন্ত্র গুরুত্বপূর্ণ চরিত্র, তারা সবাই এটা নিন্দা জানাইছে এবং তাদের মোটামুটি অনেকেই প্রশাসনের সাথে এটা নিয়ে যোগাযোগ করছে। বিকাল নাগাদ যখন আমরা এখানে অবস্থান নিই, এটা আপনি মব বলতে পারতেন যদি আমরা 100 জন লোক নিয়ে যাই সেটা খোলার ব্যবস্থা করতাম। কিন্তু আমরা কি সেখানে লোকজন যে দাঁড়ায় থাকছি, আমরা সেখানে স্লোগান দিছি, কিন্তু আমরা কিন্তু ওইখানে যাই কোনো ভাঙাভাঙি বা কোনো রকম সম্মুখ গ্যাঞ্জামের দিকেই যাই নাই। আমরা সুন্দর মতো প্রক্টোরিয়াল টিমকে বলছি, প্রক্টোরিয়াল টিম আসছে, প্রক্টোরিয়াল টিম সাথে এসে তাদের বিবেচনা মতে তারা সেই ছবিগুলো খুলে নিয়ে চলে গেছে। এই এখন ছবিগুলি কোয়েশ্চেন হচ্ছে যে আমার একটু আরেকটু বলি, আমি আপনার এই ছবিগুলি সরাইতেই হইলো কেন? মানে আমি যদি ওই জায়গাটা থেকেও একটু বলি, ছবিগুলি থাকলে কি হইতো? এখন ধরেন আপনি বলতে পারেন যে হচ্ছে যে এটা তো মানে এরা হচ্ছে আপনার কি বলে বিচারিক হত্যাকাণ্ডের ভিকটিম। এখন প্রথম কথা হচ্ছে যে বিচারিক হত্যাকাণ্ডের ভিকটিম, এবং হচ্ছে যে তাদেরকে আসলে আমরা ভিকটিম হিসেবে ডিসপ্লে করছি, তাদেরকে আমরা কোন রকম কি বলবো হিরো হিসেবে পোর্ট্রে করছি না। যদি এইটা অবস্থান হয় তাহলে আসলে কথাটা অন্য, যেটা শিবির মুখে বলার চেষ্টা করতেছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি আপনারা যে স্লোগান নিয়ে কথা বলছেন, যে আমি যখন স্লোগান দিয়েছি তুমিও জানো আমিও জানি জামাত মানে পাকিস্তানি, তার উল্টা সাইডে তারা তারা স্লোগান দিচ্ছে যে নিজামীর বাংলায় কি শাহবাগীর ঠাঁই নাই, সাইদির বাংলায় শাহবাগীর ঠাঁই নাই, গোলাম আজমের বাংলায় শাহবাগীর ঠাঁই নাই, কাঠ ঠাঁই নাই, ইত্যাদি ইত্যাদি। তো গোলাম আজমের বাংলা বলে তো কোনো কিছু এক্সিস্ট করে না। আমি কথাটা গতকাল একটা টক শোতে বলছি, আমি যখন বলতেছি যে জামাত মানে পাকিস্তানি, আমি পাকিস্তানি অ্যাজ এন এথনিসিটি বলতেছি না। সেটা তো কত চমৎকার চমৎকার গজল গায়কে, গজল মেঘমল্লার আপনি চমৎকার, গায়কের মেঘমল্লার আপনি চমৎকার বলতেছেন। আমি শুধু আপনাকে একটা জিনিস, মানে আমার প্রশ্নটা আমি ক্লিয়ার করি। প্রথম কথা, একটা রাজনৈতিক দল যদি একটা বিচারিক আদালতের রায়কে বিচারিক হত্যাকাণ্ড মনে করে, যদি মনে করে যে তাদের ছবি দিয়ে তাদেরকে দেশপ্রেমিক বলতে হবে, সেইটা বিচার করার ভার কি আমাদের নিজের হাতে তুলে নেওয়া উচিত? উনি যদি কারো তুলে নেই না, আপনি তুলে নিছেন তো, আপনি তুলে নিয়ে তার একটা পাল্টা জায়গায় নিয়ে গেছেন তো। কেউ যদি বলে যে নিজামীর বাংলায় অমুকের ঠাই নাই, যে কারো বাংলায়, মানে এটা এখন রনির বাংলায় বললে বা মেঘমল্লারের, আমি যেমন এটাকে মেঘমল্লারের বাংলা বলতে চাই, তো এখন রনি যদি আমাকে এটার জন্য আক্রমণ করে, রনিকে এটা আক্রমণটা করতে পারবে নাকি ওর জাজ করতে হবে ও ঠিক বলতেছে না ভুল বলতেছে? কি করবে আসলে? প্রমাণ কোথায় হলো? মানে আমরা তো এখানে সম্মুখ অবস্থান নিছি, কোন রকম তো কোনো মানে কি বলবো হতাহতের ঘটনা তো ঘটে নাই।
না, হতাহতটা মানে পরে হয়েছে, মানে আমি তো আদর্শটা আমি বুঝতে চাচ্ছি আপনার কাছে খারাপ কেন লাগতেছে বিশ্ববিদ্যালয়ের হ্যাঁ, জায়গায়, খুব বিশ্ববিদ্যালয়ের ক্লিয়ারলি জায়গায়। বলি, খুব ক্লিয়ারলি বলি জি যে বলেন তো। ধরেন তারা যুদ্ধাপরাধী কিনা এই নিয়ে আপনি তর্ক করেন, সমস্যা নেই, কিন্তু তারা যে রাজাকার এটা নিয়ে তো কোনো দ্বিমত নাই। তারা যে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল 1971-এর সময়, এবং তারা সেই সময় আল বদর বলেন, আল শামস বলেন, এই বাহিনীগুলির নেতা হিসেবে অনেক লোকজন ছিলেন। তাদেরকে আমি বলতেছি যে তাদের বাংলায়, বাংলাদেশ তো একটা কনসেপশন, বাংলাদেশ তো শুধুমাত্র একটা রাষ্ট্র না। আপনি যখন পাকিস্তানের মতো, আমরা বলছি 47 আমাদের অর্জন, আমাদের অর্জন 47-এর ঘটনা ধরে আপনি যখন দেশভাগের ক্ষেত্রে আপনি বলতেছেন। কিন্তু মিস্টার বসু, আমার আসলে আমার দেশ সম্পর্কে আইডিয়াটা আপনি আমাকে আরেকটু কনসেপ্টটা যদি একটু ক্লিয়ার করতেন। আমার তো ধারণা ছিল যে বাংলাদেশটা হচ্ছে এমন একটা দেশ, সেটা সবারই বাংলাদেশ, রাজাকারদের বাংলাদেশ এটা হইতে পারবে না। এইটা কি আমরা চাই যে রাজাকারদের কি আমরা এখন কোথাও ফেলে দিব বা কোথাও তাড়িয়ে দিব যদি আমাদের শক্তি থাকে? ব্যাপারটা কি এরকম চিহ্নিত করব? মানে রাজাকাররা তো সরকারের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে, তারাই দেওয়ার আলোচনা আসতেছে কোত্থেকে? আমার যেটা খুব প্যারা লাগতেছে গোটা কনভারসেশনটাই মনে হচ্ছে যে জামাত ইসলামী সামহাও 5ই আগস্টের পর একটা প্রান্তিক ক্যারেক্টার। মানে আপনি আমাদের প্রক্টর বলছে তিনি নাকি পারমিট উইথড্র করছেন, তারপরে প্রোগ্রাম 3 দিন চলছে, তাহলে ডিফ্যাক্টো প্রক্টর তো আসলে এস এম ফরহাদ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো এইভাবে কথা বলার তো কোনো সুযোগ নাই যে তারা প্রান্তিক এবং তাদেরকে জায়গা দেওয়া হইতেছে না। তারা গত 1 বছর ধরে প্রোগ্রাম করছে, আজকে এবার কি তারা প্রথম প্রোগ্রাম করলো? 36শে জুলাইয়ের প্রোগ্রাম তারা টিএসসির ভিতরে বিশাল বিশাল হোর্ডিং দিয়ে টানা করছে। আমরা তাদের সাথে রাজনৈতিকভাবে অপোজ দেখে আমরা কি করছি, আমরা 14ই ডিসেম্বর টিএসসির বাইরে অন্যান্য বিভিন্ন রকম ডেমনস্ট্রেশন করে ওখানে অন্যান্য আপনার মানে 14ই ডিসেম্বরের যে ইতিহাস সেটা সামনে আনার চেষ্টা করছি। তো গণতান্ত্রিক পলিটিতে সেটাই হবে যে আমি তো তাকে কখনোই মানে কি বলবো আক্রান্ত করে উঠাই দিতে হবে, তাকে ছড়াই দিতে হবে, এই কথা তো কেউ বলতে যায় নাই। কিন্তু আপনি দেখেন যে আমি মানে একদম চিহ্নিত পাকিস্তানপন্থী নেতাদের ছবি 36শে জুলাইয়ের প্রোগ্রামে আপনার ওখানে বসায় দিলাম, এবং বসায় দেওয়ার পর যে রিপারকাশন আসলো, সেই রিপারকাশন কিন্তু গোটা পলিটিটা থেকেই আসলো। কিন্তু সেটা পার্টিকুলারলি যেহেতু আমরা ওখানে ভ্যানগার্ড অবস্থানে না বসু, আমি বলি আমার কিন্তু অন্য পলিটিক্যাল পার্টিগুলি কি বলছে না বলছে, আমি শুধু আপনার ধ্যানটাই আমি আসলে বুঝতে চাই যে আপনি যে তাহলে বলি আপনার কেন আপনি কেন মানসিক বা শারীরিকভাবে আহত হচ্ছেন ওদের ছবি এখানে টানানো দেখে? মানে 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 আমি রাজাকারের ছবি দেখে না, আমার আহত লাগে না, কারণ আমি তো আর ওদেরকে আমি তো বাংলাদেশটা সব মানুষের বাংলাদেশ জানতে মনে করি আর কি। খালেদ ভাই, এখানে তো নাগরিক অধিকারের প্রশ্ন তোলার কথা আসতেছে কোত্থেকে? যাদের ছবি দেওয়া হচ্ছে তারা সবাই মৃত, কাজে এখানে তাদেরকে বাংলাদেশে থাকতে দিব না পাকিস্তানে পাঠাই দিব, দ্যাট ইজ নট দ্য ডিসকাশন উই আর হ্যাভিং। আলোচনাটা হচ্ছে যে তাদেরকে আমি হিরো হিসেবে সেলিব্রেট করবো কিনা। তারা বলতেছে যে তারা ভিকটিম হিসেবে রাখা হয়েছে, কিন্তু তার পর মুহূর্তে তারা যখন স্লোগান দিচ্ছে তখন তারা তাদেরকে হিরো হিসেবে সেলিব্রেট করতেছে। এখন আপনি চাইলে এটা রাখতে পারেন, তাহলে খুব ফাইন, যে হইতেছে এরকম হবে 5 বছর 2-4-5 বছর পরে আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে এরকম হবে যে আমরা আওয়ামী লীগকেও এরকম ভাবে একটা এন্ট্রেন্স পলিটিক্সে দিয়ে দিব সবাই মিলে, যে হচ্ছে তারাও এরকম একই কাজ করতে পারে, তারা শেখ হাসিনার বাংলায় অমুকের ঠাই নেই আবার হবে বাংলাদেশে। কিন্তু তাহলে গণহত্যা কোয়েশ্চেনটা আসলে আমাদের কাছে সিরিয়াস না, আমাদের কাছে এটা সিরিয়াস এনাফ না যেটাকে আমরা লেফট ভার্সেস রাইট বা এই লেন্সে আমাদেরকে দেখতে হচ্ছে। কোয়েশ্চেন এটা না যে ওখানে বামপন্থীরা এরকম অবস্থান নিল কেন, কোয়েশ্চেন হচ্ছে এইটা যে আরো সবাই মিলে নিতে পারলো না কেন। একটা ছোট্ট জিনিস বলি, যে আমি যখন বলতেছি পাকিস্তান, আমি পাকিস্তান তখন একটা ধারণা হিসেবে বলতেছি, আমি পাকিস্তান একটা কনসেপ্ট অ্যাজ অ্যান আইডিওলজি বলছি, আমি পাকিস্তান অ্যাজ এ নেশন হিসেবে বলতেছি না। পাকিস্তানি হওয়া কোনো দোষের কিছু না, অনেক ভালো ভালো মানুষ পাকিস্তানি, আমাদের অনেক পাকিস্তানি কমরেড আছে। আমরা যখন বলতেছি মানে আপনার গোলাম আজম পাকিস্তানি, তার মানে গোলাম আজম তো 1972-এর পরে পাকিস্তানের সিটিজেনও ছিলেন, পুরো পাকিস্তান পুনরুদ্ধার কমিটির কাজকর্ম তারা করেছেন। সেই জায়গা থেকে আমার মনে হয় বেগমুল্লাহ, আমরা একটু সময় নেই, মানে আপনার হয়তো আমি আর আপনি কোন একটা জায়গায় কানেকশনে একটা অসুবিধা হইতেছে কিনা। আমার কাছে মনে হয় যে আপনি বাংলাদেশে আইন আদালত আছে, পাশাপাশি বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড চলবে, রাজনৈতিক দলগুলিও থাকবে, কিন্তু একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের বিশ্বাসকে বা তার ইডিওলজিকে আপনি কাউন্টার করার জন্য ওইখানেই সশরীরে দাঁড়ায় এই প্রতিবাদটা করবেন কিনা, এবং এই প্রতিবাদটা আসলে সেই জায়গায় যদি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ স্টেপই না করতো তাহলে এটা আরো একটু খারাপ জায়গায় যাইতো কিনা, আমি ওইটা বুঝতে চেষ্টা করতেছি যে আপনার মনটা। যেমন আপনি আমার প্রশ্ন করলেন রাজাকারের ছবি দেখলে কি আমার খারাপ লাগবে না? না, আমার লাগবে না। ছবি দেখার সাথে খারাপ লাগার কোনো সম্পর্ক নাই, কারণ আমি আমার ইডিওলজি জানি, আমার ইডিওলজির সঙ্গে অন্য একটা ইডিওলজি আমাকে ব্যাহত করে কিনা বলতে আমি বুঝাতে চাই যে বাংলাদেশের সবার মতই থাকবে। আপনার মতটা যদি এখানে আপনি একটু বলতেন যে কেন আমাকে একটা ছবি দেখে খুব বিহব্বল হয়ে যেতে পারবে, কেন একটা স্লোগান শুনে আমাকে খুব কেঁপে উঠতে হবে, কেন, কারণটা কি?
কারণ এখানে আমরা খুব স্পষ্টত দেখতে পাচ্ছি 24-এর যে অভ্যুত্থান, সেই 24-এর অভ্যুত্থানকে নানান ফর্মে 1971-এর কাউন্টার হিসেবে জামাত শিবির দাঁড় করানোর চেষ্টা করতেছে। এটা কোনো আইসোলেটেড ইনসিডেন্ট না, এই ইনসিডেন্ট গুলা বারবার করে ঘটতেছে। মুখপত্রে বারবার করে লেখা হচ্ছে যে জামাত হচ্ছে কি কিছু মুসলমান ভুল বুঝে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল, সেই জায়গাটা নিয়ে আবার যখন যথেষ্ট চাপ আসতেছে তারা সেখান থেকে সরে যাচ্ছে। মানে সাথী এই সোহরাওয়ার্দী উদ্যানে একটা প্রোগ্রাম করার সুযোগ পাইছে, প্রোগ্রাম করা শেষেই প্রথম কথা বলছে যে 7ই মার্চেও এত লোক হয় নাই, সোহরাওয়ার্দী উদ্যানে যে পরিমাণ লোক হয়েছে। এখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে যদি আপনারা গণ্যমান্য ব্যক্তি আপনারা যদি সিদ্ধান্ত নেন যে বাংলাদেশে জামাত ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেও রাজনীতি করতে পারবে, রনি ভাই আছে, রনি ভাই অনেক পোস্ট মডার্নিজম, মুক্ত মুখ, লেনিনিজম, নানান কিছু দিয়ে ব্যাখ্যা দিতে পারবে যে হ্যাঁ মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান নিয়ে বাংলাদেশে রাজনীতি করা যাবে, ফাইন, সেটা আপনাদের পলিটিক্যাল অবস্থান, এটা আমাদের পলিটিক্যাল অবস্থান না। আমাদের পলিটিক্যাল অবস্থান হচ্ছে ছাত্র শিবির নতুন প্রজন্মের, তারা যদি রাজনীতি করতে চায়, তারা যদি বাংলাদেশে অন্য সবার সাথে মিলে রাজনীতি করতে চায়, ওয়েল অ্যান্ড গুড। আমরা 24 অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসছি, আমরা চাই নাই যে পুরানো যে মানে গ্যাঞ্জামগুলো সেই গ্যাঞ্জামগুলো ফিরে আসুক। কিন্তু তারা যদি বারবার করে মুক্তিযুদ্ধের ব্যাপারটাকে ট্রিগার করার চেষ্টা করে তাহলে আমরা ট্রিগার্ড হব, এবং আপনি কনস্ট্যান্টলি ট্রিগার করার চেষ্টা করে কেউ ট্রিগার্ড হলে তখন ভিকটিম প্লে করবে, এটা হতে পারে। ওকে, মেঘমাল্লার বসু তার অবস্থান পরিষ্কার করেছেন। আমরা একটু আবার রেজাল করিম রনির কাছে যাই এই বিষয়টি একটু বোঝার জন্য। জনাব রেজাল করিম রনি, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে শিবির তার রাজনৈতিক বক্তৃতায় হোক, আমাদের সাথে কথা বলার সময় হোক, তারা সবসময় এটা বলে যে তাদের প্রজন্মের বেশিরভাগই বা সবাই 71 পরবর্তী, সুতরাং তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া, তাদেরকে রাজাকার বলা, পাকিস্তানপন্থী বলা এগুলি আসলে ঠিক না। কিন্তু তারা যখন কাউকে হিরো নির্বাচিত করতেছে, সেই হিরো নির্বাচিত করতেছে তাদের যারা আসলে বাংলাদেশে অভ্যুদয়ের সময় মানে ওপেনলি বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিছে, যেইটাকে আপনি খুব সুন্দর কয়েন করছেন যে জামাত সারা জীবন পিপলের বিপক্ষে আর অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে থাকে, এরকম একটা সুন্দর লাইন আপনি এটা বলছেন যে তাদের পলিটিক্যাল অবস্থানটাই খুব গোলমেলে। তো এই কিন্তু শিবির যে এইটা করে, এইটা শিবিরকে আসলে বলার উপায় কি? আমি শুধু আপনাকে মনে করে দিতে চাই যে জামাতের যে শীর্ষ নেতা জনাব শফিকুর রহমান, উনি আমার এক প্রশ্নের জবাবে সরাসরি বলছেন যে আমরা 47 থেকে আজকের দিন পর্যন্ত আমাদের কোনো কারণে যদি মানুষ মনে কষ্ট, মনে দুঃখ এগুলি পেয়ে থাকেন, সে তার জন্য আমরা দুঃখিত, আমরা এগুলির জন্য আসলে একদম আনকন্ডিশনাল। আমি তাকে স্পেসিফিক জিজ্ঞেস করছিলাম এই 47 থেকে এই আজকের দিনের মধ্যে 71 আছে কিনা, উনি বলছে সবই আছে। তো আপনি যদি একটু আমাদের বলতেন যে শিবির আসলে নিজের কি দেখাইতে চায়, মানে শিবিরের মানে হিসাবটা কি আসলে? আচ্ছা দেখেন, আমি আপনার একটু আগের আলোচনাতে আসি। দেখেন, জামাত শিবির এখানে রাজনীতি করবে কি করবে না, এটা অন্য কারো শর্তের মাধ্যমে সে করবে না, অন্য কেউ শর্ত দিতে পারবে না, সে তো আর মতো করে তার একটা জায়গা আছে। দেখুন এখানে আপনারা যে লম্বা আলোচনাটা করলেন, এখানে আমার মনে হয় একটা জায়গা মিসিং আছে, সেটা হলো যে কোশ্চেন অফ টলারেন্স। আপনি এটাই বুঝাইতে চাচ্ছিলেন আমার মনে হয়, যদি আপনার আলোচনাটা আমি বুঝে থাকি। যে ধরেন জামাত শিবির একটা ইতিহাসের রং সাইডে রাজনীতি করে, ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে দাঁড়ায় রাজনীতি করে ধরেন, এবং এই ব্যাপারে সে তার কোনো স্পষ্ট পজিশন নাই, সে ক্লিয়ার করে না। হ্যাঁ, আমি পুরা ডিসকোর্সটাই বলতেছি, ধরেন জামাত শিবির দুইটা মিলে, দুটাকে আলাদা না করে যদি বলি, তো হোয়াটস রং উইথ দ্যাট? এটা সে করতে পারবে না? এটা সে ডেফিনেটলি করতে পারবে, এবং এর জাজমেন্ট পিপল দিবে। পিপল এটা গ্রহণ করবে কি করবে না, এই দায় পিপলের উপর ছেড়ে দেবে। কিন্তু আপনি যেটা করছেন, আপনি টলারেন্সের কোনো কালচার চর্চা করছেন না। আমি বলি যে বাংলাদেশে টলারেন্সের কালচারটা নষ্ট করছে কিভাবে? নষ্ট করছে এরকম ফ্যানাটিক ইডিওসেন্ট্রিক লোকগুলো। কিভাবে তারা নষ্ট করছে? দেখেন, একটা সমাজে টলারেন্সি ফার্স্ট দেন ডেমোক্রেসি। আমাদের সমাজে ডেমোক্রেসি কেন আসে নাই? কারণ আমরা জাজমেন্ট করি একটা লোককে আমার ইডিওলজির সাপেক্ষে। দেখেন ইতিহাসে এক সময় যে বিষয়গুলো পূজনীয় ছিল, মুক্তির প্রতীক ছিল, এবং মুক্তির আকাঙ্ক্ষার ভেতর থেকে যে সমস্ত স্লোগান উচ্চারিত হয়েছিল, পরবর্তী সময়ে সেগুলো নির্যাতনের হাতিয়ার হয়ে উঠতে পারে। যেমন 71-এর চেতনা, 71-এর চেতনা এখানে গণহত্যাকারী চেতনা হয়ে উঠেছিল, এবং আওয়ামী লীগ এই 71-এর জনযুদ্ধটাকে একটা আওয়ামী যুদ্ধে পরিণত করছিল, এবং সেই চেতনা ব্যবহার করে, এবং রনি আপনার নিশ্চয়, আমাদের নিশ্চয় সবার মনে আছে, সেই চেতনা ব্যবহার করে মেঘ মোল্লারের চক্ষু আক্রান্ত করছিল। কিন্তু সেই চেতনা ব্যবহার করে এই চেতনা ব্যবহার করেই করা হয়েছে, এক্স্যাক্টলি করা হয়েছে, এবং বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে এই চেতনা ব্যবহার করে, বাচ্চা বাচ্চা ছেলেদের গুলি করা হয়েছে এই চেতনা ব্যবহার করে। একটা ছাত্রলীগের ছেলে যখন একটা কিশোরকে কোপাচ্ছে, একটা মানুষ তো মানুষকে কোপাইতে পারে না, সে কোপাচ্ছে রাজাকার মনে করে, যে সে একটা 13 বছরের বাচ্চাকে রাজাকার মনে করে কোপাচ্ছে। এই যে যখন আপনি ইডিওলজিক্যাল ডক্ট্রিনের মধ্যে ঢুকে একটা মানুষকে ডিহিউম্যান করে ফেলবেন, করে তাকে আপনি হত্যাযোগ্য করে তুলবেন, ইট বিকাম ফ্যাসিজম।
আচ্ছা এটাই ফ্যাসিস্টিক রনি আইডিয়া। রনি আপনার আপনার বাক্যটা শেষ হলে আমি আরেকটা বাক্য, আমি একটা ছোট্ট প্রশ্ন আপনাকে আমার করতে চাই। শেষ করতে দেন। আচ্ছা আপনি শেষ করে দিলে আমার বললেন, গুরুত্বপূর্ণ। শেষ করে দিলে আপনি বললেন। হ্যাঁ, হ্যাঁ আমার একটা বল। প্রশ্ন করার আছে। তো ফলে ফলে এইখানে আমাদের এই যে ইডোলগ যেটা করলো, হ্যাঁ, এবং এই মুক্তিযুদ্ধের বয়ানটাকে কারা নির্মাণ করছে? কলকাতাবন্দি বুদ্ধিজীবীরা নির্মাণ করছে, যাদের সাথে রণাঙ্গনের মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নেই, বড় অর্থেই নাই, তারা এটাকে গড়ে তুলছে। ফলে এখানে মুক্তিযুদ্ধের আওয়ামী ন্যারেশনটা যেরকম আমাদের জাতীয় ইতিহাস নির্মাণের ক্ষেত্রে আমাদের বাধাপ্রাপ্ত করছে, এট দ্য সেম টাইম জামাতের জন্য ৭১ একটা বারমুডা ট্রায়াঙ্গেলের মতো। এইটা আপনি ঘুরা ফিরা যখনই এটার উপর দিয়ে যেতে যেতে ফল করে। হ্যাঁ, এটা ওই যে আপনার বারমুডা ট্রায়াঙ্গেল একটা ব্যাপার আছে না, প্লেটের উপর দিয়ে গেলে এটা নাকি রাইট। আপনি শেষ করলে আমি শেষ করলে একটা ফলে এখন প্রবলেমটা যেটা হলো, হ্যাঁ যেটা বলতেছিলাম, ফলে আপনি দেখেন যে রাজাকার একটা ঘৃণিত শব্দ ৭১ সালে, ২৪-এ কিন্তু আমি কে তুমি কে রাজাকার, এইটাই মুক্তির স্লোগান হয়ে উঠলো। ফলে আপনি যদি রাজাকার একটা চিরকালের ঘৃণিত শব্দ, জামাতের একটা পজিশন, এটা চিরকালের রং পজিশন, এই জায়গায় যদি ধইরা থাকেন, তাহলে প্রবলেমটা যেটা হবে, আপনি ইতিহাসের নামে একটা ইতিহাস বিবর্জিত পজিশন নিলেন। ওকে রনি, যে রাজাকার রনি আমি প্রশ্নটা করি, অপরাধী, কিন্তু সেই রাজাকার স্লোগান দিয়েই ২৪-এ যে মুক্তি ঘটাইতে হলো, সেখানে আমার মনে রনি আপনি আমাকে একটু প্রশ্নটা করার সুযোগ দেন। আপনি টলারেন্সের কথা আমি শেষ করি, নইলে এখানে ভুল বুঝবে। আচ্ছা শেষ করেন। ফলে এই যে ফলে যেই চিন্তাটা, যেই বাক্যটা ৭১ সালে এত ঘৃণিত ছিল, পরবর্তী সময়ে এবং যে মুক্তিযুদ্ধের চেতনা, ডেফিনেটলি এটা একটা ইমোশনের ব্যাপার ছিল। ৭১ থেকে যারা যুদ্ধ করে ফেরত এসে নতুন দেশ গঠন করতে চাচ্ছে, পরবর্তী সময়ে সেটা গণহত্যার হাতিয়ার হয়ে উঠলো। পরবর্তী সময়ে এই রাজাকারী আবার একটা ইতিহাস একটা আয়রন জ্যাকেট ফিক্সড ব্যাপার না। আপনি প্রশ্নটা করেন। আমার রনি আমি প্রশ্নটা বলি, সেটা হচ্ছে যে আমার প্রথম প্রশ্ন, আপনি টলারেন্সের কথা বলতেছিলেন, আপনি বলতেছিলেন যে ডেমোক্রেসির আসলে প্রথম লক্ষণ বা লক্ষ্য আসলে টলারেন্স হওয়া উচিত, বাকিগুলি পরে আসলেও হবে। এই টলারেন্সের ক্ষেত্রে আমি যদি বলি, মেঘমল্লার বসু এবং তার বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সেই প্রদর্শনীর সময় সেখানে দাঁড়িয়ে যে স্লোগান দিচ্ছিল, তারপরে তাকে যেভাবে অ্যাটাক করা হয়েছে সাইবার জগতে বা অন্য জগতে, সেইটা কি আসলে টলারেন্স হয়েছে? নাকি জামাত তাকে টলারেন্স দেখাতে পারতো, ওকে দাঁড়ায় থাকাটা, ওর এখানে দাঁড়ায় থাকাটা, ওর প্রতিবাদটাও সে নিতে পারতো এবং এক সময় এঙ্গেজ হইতে পারতো, এক। আর দুই হচ্ছে আপনি টলারেন্স ব্যাপারটা তো, আচ্ছা আমার আরেকটা প্রশ্নটার আরেকটা জায়গা আছে। আপনি যেখানে ২৪-এর স্লোগানটার কথা বলতেছিলেন, তুমি কে আমি কে রাজাকার ঘৃণিত শব্দ বইলাই, এইটা আমাদের সবার গায়ে লাগছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ওই বাচ্চাদেরকে রাজাকার বলছে, এবং ওটা কিন্তু ঘৃণা হিসাবে সে বলছে তুমি কে আমি কে রাজাকার। কে বলেছে স্বৈরাচার, এবং কে বলেছে স্বৈরাচার পরে যুক্ত করলেও ওদের যে আমাকে রাজাকার বলা হয়েছে, এটা ছিল হচ্ছে ওদের প্রথম এবং ফরমোস্ট ট্রিগারিং ইভেন্ট, যেটা পরে দিয়ে গিয়া আবু সাইদে মানে মাল্টিপ্লাইড হয়েছে, অনেক গুণে বাড়ছে, মুগ্ধে গিয়া এটা একদম মানে সারা। কিন্তু রাজাকার শব্দটা ওই সময় ঘৃণিত ছিল, এখনো কিন্তু আসলে মনের মধ্যে হয়তো ঘৃণিতই। মানে এইটা আমার দুইটা ঘৃণা নিয়ে তো কোনো সমস্যা নাই। আচ্ছা টলারেন্সের জায়গা আর হচ্ছে আপনি রাজাকারের ওই ব্যাপারটাও যদি একটু ক্লিয়ার করেন একটু ইয়াতে। দেখেন সরি, আপনি আগে একটা প্রথম জায়গায় আছে, দেখেন ডোমিনেন্ট কালচার সবসময় সমাজে টলারেন্সের ব্যাপারটা নির্ধারণ করে। এখন আমাদের এখানে ডোমিনেন্ট কালচারের মধ্যে প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের চেতনা, রবীন্দ্র ফ্যানাটিজম মিলে এই যে স্যালাইন বানানো হয়েছে, এইটা তো আওয়ামী ফ্যাসিজমের একটা হাতিয়ার হয়ে উঠছিল, আওয়ামী ফ্যাসিজমের ডিসকোর্স নির্মাণের কম্পোনেন্ট হয়ে উঠছিল প্রত্যেকটা জিনিসই। ফলে এখন ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্যে কোনো ইডিওলজি ফাংশন করেনি, এখানে সিম্পলি ফাংশন করছে কমন ভিকটিমহুড। ইভেন যারা ছাত্রলীগ করতো তারাও শেষের দিকে এসে এই হত্যা নিতে পারতেছিল না, তারা পদত্যাগ করে এসে আন্দোলনে অংশগ্রহণ করেছে। এখানে ডান বাম, প্রগতিশীল অপ্রগতিশীল, ইসলামিস্ট হিন্দু মুসলিম পাহাড়ি নির্বিশেষে নাম ছিল। ফলে এইটার মধ্য দিয়ে সমাজে আপনার ইডিওলজির মীমাংসা হয়ে যায় নাই। ফলে এখন কিন্তু আমাদের এখানে ডোমিনেন্ট ডিসকোর্স যেটা, এই যে প্রগতিশীল সেকুলার যে ডিসকোর্স, সেই ডোমিনেন্ট ডিসকোর্সের মধ্যে টলারেন্সের কালচার কি নির্মাণ করা হয়েছে? নো, নির্মাণ করা হয়নি। কারণ এই ডিসকোর্সটা, এই তর্কটা যে হিস্টোগ্রাফির উপর নির্মিত, তার মধ্যে ইনহেরেন্টলি ইসলাম বিদ্বেষ রয়ে গেছে। কারণ হলো এটা হলো বেঙ্গল রেনেসা, বেঙ্গল মডার্নিটির মধ্য দিয়ে যেই ডিসকোর্স, তার ভিতর থেকে এটা, সেগুলো লম্বা আলোচনা, আমি জাস্ট ছোট করে বলতেছি এখানে। ফলে এখানে টলারেন্সের কালচারটা আপনি বুঝবেন, এখানে ডোমিনেন্ট কালচার, টলারেন্স ব্যাপারটা আপনি বুঝবেন, ডোমিনেন্ট কালচার
কিভাবে টলারেন্স প্র্যাকটিস না না রনি, ডোমিনেন্ট রনি কালচার এইখানে আমার এটা রনি রনি এইখানে আমার একটা ছোট আমি প্রশ্ন আপনাকে আছে, বলি আপনার কাছে আমি আবার আসবো, আমি প্রশ্নটা করে রাখি। আপনি ডমিনেন্ট কালচারের কথা বলতেছিলেন, কিন্তু আপনি যাকে ডমিনেন্ট কালচার বলে আইডেন্টিফাই করতেছেন, আমি কিন্তু যোগাযোগের একজন ছাত্র হিসাবে গত 10 বছর ধরে ডমিনেন্ট কালচারটা চেঞ্জ হয়ে যেতে দেখতেছি। এটা ওয়াজের মাধ্যমে, Definitely change হবে। এটা 10-15 বছরের মধ্যে এটা ওয়াজের মাধ্যমে হোক, মানুষ কি শুনতে চেতেছে হোক, সোশ্যাল মিডিয়ামে আসলে মানুষ কি দেখতে চেতেছে হোক, মানুষের আত্মপরিচয়ের মধ্যে কোনটা সে সবচেয়ে বেশি সামনে আনতেছে ওইটা দেখাও। রনি আমি আপনার কাছে আসবো এইটা বলার জন্য যে ডমিনেন্ট কালচার, আচ্ছা শেষ করেন সেকেন্ডটা শেষ করি। শেষ তো করেন। ফলে এখানে ডোমিনেন্ট কালচার এই জন্য মুসলমান, এখানে মুসলমানরা সংখ্যায় মেজরিটি হইলেও কালচারালি সবসময় এরা মাইনরিটি ছিল, সবসময় মাইনরিটি ছিল, এবং এই জন্য এরাও যে কম দায়ী তা না। ফলে এখন মুসলমানদেরকে বা ইসলামী ধারাকে আপনি যদি রাইটিং হিসাবে আপনি আখ্যায়িত করেন, এটা খুবই ডেঞ্জারাস হবে, মানে এটা রং আইকনিং হবে। কারণ আপনার রাইট উইং এর আইডিয়া ফরাসি বিপ্লবের সময় একরকম ছিল, এটা এক এক সময় এক এক রকম থাকে। আপনি ট্রাম্পকেও ধরেন অনেকে রাইট উইং বলে, হ্যাঁ, কিন্তু ট্রাম্প তো একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে ইলেক্টেড আপনার এবং সে চাইলে যা খুশি তা করতে পারে না, কারণ ডেমোক্রেসির একটা প্রাতিষ্ঠানিক ব্যাপার আছে। আপনি একটু শেষ করেন যদি এখন শেষ করেন। হ্যাঁ শেষ করে। ফলে এখন দেখেন আপনি যেটা বললেন যে রাজাকার শব্দটা এটা যে ঘৃণিত, হ্যাঁ, সেই ঘৃণার শব্দটা, সেই ঘৃণিত শব্দটা উচ্চারণ করার মধ্যে দিয়ে মুক্তির দ্বার যে ওপেন করলো, তার মানে কি একটা শব্দের মিনিং চেঞ্জ হইতে পারে, ব্যবহার চেঞ্জ হইতে পারে, এটার ব্যবহার একই রকম থাকে না সবসময়। ফলে এখন আমাদের এখানে একাত্তরের ইতিহাসটা তো নির্মাণ করা হয়নি, একাত্তরের ইতিহাসটা এটাকে একটা আওয়ামী ইতিহাসের জায়গায় রেখে দেওয়া হয়েছে, যে কারণে ৭১ নিয়ে এখনো পর্যন্ত ঝগড়াঝাটি হয়। এটা একটা পিপল হিস্ট্রির মধ্যে যারা ইতিহাসের রং সাইডে রাজনীতি করছে তাদের অবস্থান ইতিহাসে নির্ধারিত। ওকে, তাদের অবস্থান ইতিহাসে নির্ধারিত, এটা বিতর্কের বাইরের জিনিস থাকা উচিত। ফলে এখন আপনি যখন বারবার এই জিনিসটাকে আনার মধ্য দিয়ে আপনি যেটা করেন, এখানে সমাজে আমরা যেটা বলি যে 24 তারিখের পরে কি হবে, রাষ্ট্র হবে ভ্যালু বেস, ইডিওলজি থাকবে সমাজে। আপনি ডান আপনি শেষ করে দেন রনি, এই পর্যায়ে আপনি শেষ করে দেন। সমাজে আপনি রাখেন, আপনি আপনার ইডিওলজি দিয়ে আপনি রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন না। কিন্তু আমরা দেখেছি কি আওয়ামী আমলে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট করে তুলছে কারা? এই বামরা। বলে বামপন্থী বাংলাদেশের রাজনীতির জন্য আমি একটু আপনাকে আটকাই, আমি একটু জনাব মেঘমুল্লার বসু, মানে শেখ হাসিনাকে বামপন্থীরা ভুল বুঝাইছিল। না দাঁড়ান মেঘমুল্লার বসু, একটা সময় দেন, একটু আমাকে সময় দেন। আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম জুলাই আন্দোলনকারী ছাত্র জনতাকে আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে জুলাই ঘোষণাপত্রে। প্রিয় দর্শক, এমন দায় মুক্তির ঘোষণাকে সমর্থন করেন কিনা? শতকরা 56% দর্শক সমর্থন করেছেন, সমর্থন করছেন না শতকরা 44% দর্শক, 23,000 জন এই জরিপে অংশ নিয়েছেন। আচ্ছা, জনাব রনি একটি কথা বলেছেন, জনাব বসু নিশ্চয়ই আপনি এই কথাটা জবাব দেবেন, আমি একটু খালি যুক্ত করি যে আপনি কি মনে করেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে আপনারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন বাম শক্তিগুলি। আমি আপনার কথাই বলি, আপনার নেতৃত্বে আপনি যে রাজনৈতিক দলের ছাত্র শাখার নেতৃত্ব দেন তারাও অংশগ্রহণ করেছিল, কিন্তু এই আন্দোলনে আসলে আপনাদের আসলে কি ভূমিকা, মানে আমরা মনে রাখবো যে আপনারা কি অনুঘটকের ভূমিকা পালন করেছেন, সহযোগী ভূমিকা পালন করেছেন, সামনে থেকে কোনো আদর্শের জায়গা থেকে এক হয়েছেন, নাকি আপনারা একটা অক্সিলারি ফোর্স মানে সংখ্যা হিসাবে সেখানে উপস্থিত ছিলেন? জনাব মেঘমুল্লা বসু একটু যদি বলতেন, রনিকেও একটু অ্যাড্রেস করেন যে এই ফেসিবাদ। হ্যাঁ, জি জি বুঝতে পেরেছি। আপনার যে শেষ প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর আমি দিব না এই সেন্সে যে আসলে আমাদের রোল কি ছিল, উই উইল লেট হিস্ট্রি ডিসাইড ইট ফর ইটসেলফ। আমাদের বড় কোনো মিডিয়া হাউস নাই, আমরা বড় কোনো কিছুর মানে আমাদের যে অবদান এটা কোনো কি বলবো মানে বট আইডি দেয়া বলেন বা হাজার হাজার বিশাল স্ট্রাকচারাল এলিমেন্ট দিয়ে এটা পোর্ট্রে করার কোনো উপায় নেই, আমি চেষ্টাও করব না। আমি বলবো যে আমরা কোথায় ছিলাম সেগুলো খুব প্রত্যক্ষ, কারণ আমরা কোনো এমবিসির সাথে মিটিং করি নাই, তো আমরা মোটামুটি মাঠে ছিলাম পুরোটা সময়। তো মাঠে মানুষজন দেখছে, এবং যারা ওই সময় অন্যান্য শক্তি যারা প্রত্যক্ষভাবে মাঠে ছিল তারা এটা ইভ্যালুয়েট করবে। মেঘমুল্লা আপনি মন খারাপ করেন না, আমি শুধু প্রশ্নটা করি যে আপনারা কি জুলাই আগস্টের আন্দোলনে আপনারা প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন, সেটা আমি দেখেছি, আমি এটা সাক্ষ্য। কারণ হচ্ছে যে আমি সারাক্ষণই তখন কানেক্টেড থাকতাম, নানাভাবে টেলিভিশনে যা দেখানো হয়েছে তার চেয়েও বেশি আমি আসলে দেখতে পেরেছি নানা কারণে। এখন মেঘমুল্লা, আমাদের প্রশ্নটা যদি আমি অন্যভাবে করি, আপনাদের কোন ইডিওলজি আসলে জুলাই স্পিরিটের মধ্যে আছে সেটা থেকেও যদি একটু বলেন, আগের রনিটা যদি একটু বলে নেন যে
আন্দোলনটা মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধপন্থী, তো আমাদের কাছে মুক্তিযুদ্ধ মানে হচ্ছে একটা বৈষম্যহীনতার সমাজ, যেই সমাজে মানে অর্থনৈতিক বলেন সামাজিক বলেন এইসব জায়গায় সাম্য থাকবে। আমরা দেখতে পাইছি শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে কাজে লাগায়, মুক্তিযুদ্ধের নামকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছে, এবং তারা মুক্তিযুদ্ধের যে সাম্যের আইডিয়া, সেই সাম্যের আইডিয়া থেকে অনেক দূরে যায়। মুক্তিযুদ্ধ ব্যাপারটাকে একটা ফার্স্ট ক্লাস সিটিজেনশিপ, সেকেন্ড ক্লাস সিটিজেনশিপের মতো করে হচ্ছে কিছু সার্টিফিকেট ধারীর জন্য একটা আলাদা ব্যবস্থা করে দিচ্ছেন, এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশে যে একটা বৃহত্তর যুব সমাজ, সেই যুব সমাজ তার যে কর্মসংস্থানের জায়গা, সেই কর্মসংস্থানের জায়গা থেকে ব্যাহত হচ্ছে। তো আমরা আমাদের প্রো লিবারেশন যে অবস্থান, আমাদের যে প্রো 71 অবস্থান, সেই প্রো 71 অবস্থানের জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে জুলাইয়ে অংশগ্রহণ করা আমাদের জন্য খুব জরুরি। 5ই আগস্ট 36শে জুলাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে বিশাল জমায়েত আসছিল, ওই জমায়েতের সামনে আপনারা দেখবেন এখনো টেলিভিশনে করলে একটা বড় ব্যানার ছিল। ওই ব্যানারের উপরের স্লোগানটা আমার কয়েন করা আর কি, সেটা হচ্ছে স্বৈরাচারের হয়নি পতন, মুক্তিযুদ্ধ হয়নি শেষ, গর্জে ওঠো বীর জনতা, গর্জে ওঠো বাংলাদেশ। এখন ওইটা দ্রোহযাত্রার ব্যানার ছিল, পরবর্তীতে ওই বড় মিছিল সেই ব্যানারটা সামনে। আওয়ামী লীগের হাত বামপন্থী, আওয়ামী লীগের ফেসিবাদী হাত, এটা একটু আমি বলতে চাই, আমি প্রশ্নটা বুঝেছি। সেটা হচ্ছে যে আচ্ছা, কয়েকটা জিনিস খুব ক্লিয়ার হওয়া দরকার। যে বিশ্বজিৎ হত্যাকাণ্ড 2012 সালে ঘটছে, শেয়ার বাজার কেলেঙ্কারি 2012 সালে ঘটে গেছে, সাগর রুনি হত্যাকাণ্ড 2012 সালে ঘটে গেছে। 2013 সালের আগ পর্যন্ত শেখ হাসিনা একজন খুব ভালো মানুষ, সে ভালোর মতো চালাচ্ছিলেন, তার কোনো কিছু ছিল না। তারপর কিছু দুষ্ট বাম তার মাথায় কিছু খারাপ বুদ্ধি দিলেন, তারপর তাকে ভুল বোঝানো হইলো। এইটা আসলে খুব কি বলবো, খুব চটকদার ন্যারেটিভ, কিন্তু রিয়ালিটির সাথে সম্পর্ক খুবই কম। যেই দলগুলিকে আপনি গণজাগরণ মঞ্চে থাকার জন্য কোট আনকোট অ্যাকিউজ করতে পারেন, সিটিভি বলেন, বাসদ বলেন, এগেন এই পলিটিক্যাল পার্টিগুলি আমি করি না, এই পলিটিক্যাল পার্টিগুলির অসংখ্য পজিশন নিয়ে আমি, মানে আপনি যদি আমাকে ক্রিটিক করতে থাকেন, বামপন্থীদের ক্রিটিক করার জন্য আমি সারাদিন বসে করতে পারবো, খুব আনন্দ নিয়ে করতে পারবো। কিন্তু সিপিবি বলেন, বাসদ বলেন, বা অন্য কোন দল বলেন বামপন্থীদের মধ্যে, জোটের দলগুলা বাদে, ওয়ার্কার্স পার্টি জাসদ বাদে, কিন্তু 2014 ইলেকশনকে ভ্যালিডেট করার জন্য যায় নাই, তারা কিন্তু 2014 ইলেকশনে অংশগ্রহণ করে নাই। তার মানে কথাটা হচ্ছে যে যেহেতু ঘাতক দালালদের ব্যাপারে একটা সেন্টিমেন্ট বাংলাদেশের রাজনীতিতে অনেক দিন ধরে ছিল, এবং যেহেতু বামপন্থীরা কখনোই মানে এই জামাতি শক্তিগুলির সাথে কোনো জায়গায় ঐক্যমত্য হয় নাই, বা তারা কখনোই হাতে হাত ধরে থাকে নাই, ফলে জামাত বিরোধী রাজনীতির ক্ষেত্রে বামপন্থীদের একটা আলাদা লেজিটিমেসির জায়গা আছে। এইটা আমরা আওয়ামী লীগের সাথে 2013-তে হাইরে গেছি। আমরা আওয়ামী লীগের সাথে গণজাগরণ মঞ্চে 2013-তে পারি নাই। আমাদের আন্দোলন, যে আন্দোলন আমি নিজে তখন স্কুলে পড়ি, আমি গেছি এই আন্ডারস্ট্যান্ডিং থেকে যে আওয়ামী লীগ আর জামাতের মনে একটা আতাত হয়ে গেছে, এই আওয়ামী লীগ জামাতের আতাত ঠেকানোর জন্য আমাদের যাইতে হবে। এটা হচ্ছে আমার সেই সরল শিশু মনের বোঝাপড়া। এই বোঝাপড়া থেকে প্রচুর লাখ লাখ মানুষ গেছে, তাদেরকে বামপন্থীরা আলাদা কোনো ডিরেকশনে স্টিয়ার করতে পারে নাই, ফলে আন্দোলন ক্রমাগত 5-7 দিনের মাথায় পুরাপুরি আওয়ামীকরণ হয়ে গেছে। আপনাদের গণজাগরণ মঞ্চের ইতিহাস নিয়ে কথা বলতে গেলে এটাও মনে রাখতে হবে যে সাজ্জাদ চৌধুরী যখন দ্বিতীয় দিন বা তৃতীয় দিন এই গণজাগরণ মঞ্চে গেছেন, তখন তিনি হচ্ছে শেখ মুজিবের কথা, বঙ্গবন্ধু এই আলাপ করাতে তাকে বোতল ছুড়ে মারা হয়েছে যে শেখ মুজিবের আলাপ শুনতে চাই না, পারলে পাবলিকের আলাপ কিছু করতে পারলে করো। তা সেটা আসলে আমাদের একটা ঐতিহাসিক কাফারা, আমরা 2013 কাফারা দিতেছি যে আমরা এরকম একটা বড় 40 বছর ধরে যেটা পরিস্থিতি তৈরি হলো, মানুষ তিলে তিলে ঘাতক দালালদের বিরুদ্ধে অবস্থান তৈরি করে, সেটার জন্য একাডেমিক অবস্থান তৈরি করে, রাজনৈতিক অবস্থান করে জাহানারা ইমামরা যে লড়াইটা করে গেলেন, সেই লড়াইটা থেকে আমরা কোনো আপনার বক্তব্য মনে পরিষ্কার। আমি